এক্সাম মাস্টার 2.0 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। কালকে তোমাদের একটি বাংলা ট্রান্সলেশন করিয়েছি। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আজকেও একটা বাংলা ট্রান্সলেশন নিয়ে চলে আসবো, তাই আজকে আমি আমার কথা রেখেছি। আজকে আমি আমার একটা বাংলা ট্রান্সলেশন নিয়ে এসেছি। এরকম করে আমি বাংলা সারাংশ, বাংলা প্রতিবেদন, এই তিনটে টপিককে তোমাদের ফলো করব। কিন্তু দেখো, ইংলিশ ট্রান্সলেশন আর ইংলিশ প্রেসি এটা একটু কিছুদিন পরে নিয়ে আসবো। ইংলিশ ট্রান্সলেশন আনার আগে তোমাদের ইংলিশের ফান্ডামেন্টাল বুস্টার ক্লাস দেওয়া হবে, কারণ আমরা যেহেতু বাংলা মিডিয়াম থেকে বিলং করি, তো ইংলিশ ট্রান্সলেশন আমরা ডাইরেক্ট লিখতে পারবো না যদি না আমাদের ফান্ডামেন্টাল ক্লিয়ার না থাকে। তাই ওই ফান্ডামেন্টাল ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে, টেন্সকে চিনবে, ছোট ছোট ওয়ান লাইনার ট্রান্সলেশন হবে, সেগুলো তারপর থেকেই আমরা প্যাসেজে যাব। কিন্তু বাংলা ট্রান্সলেশন, বাংলায় অনুবাদ কিন্তু আমরা সহজেই প্র্যাকটিস করতে পারি, এবং আমরা সেটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে কিন্তু আস্তে আস্তে উন্নতির জায়গায় যেতে পারি। এবং বড় সামনে যে পরীক্ষাগুলো আছে, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্ক, এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারি। চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিই। আমাদের সেকেন্ড প্যাসেজ শুরু করলাম। নেতাজি সুভাষচন্দ্র ইজ দ্য গ্লোরি অফ ইন্ডিয়া। মানে এই আগের দিনের ট্রান্সলেশনটা ছিল হচ্ছে একটা গল্প, কিন্তু আজকেরটা হলো ন্যারেটিভ। ন্যারেটিভ মানে কি, যে একজন মনীষী বা একজন দেশপ্রেমিক মানুষের সম্বন্ধে যদি কিছু বলে থাকি, সেটা হলো ন্যারেটিভ স্টেটমেন্ট বলা হয়, ন্যারেটিভ প্যাসেজ বলা হয়। ন্যারেটিভ প্যাসেজের কিন্তু যে রুলগুলো কিন্তু একটু অন্য ধরনের, ঠিক আছে? দেখো, আমি তোমাদের বলেছিলাম যে পাস্ট টেন্স থাকলে ল বা লাম হয়, কিন্তু দেখো এখানে দ্য নেতাজি সুভাষচন্দ্র ইজ দ্য গ্লোরি অফ ইন্ডিয়া টেন্স লেখার বেলায় হচ্ছে ইজ দ্য গ্লোরি অফ ইন্ডিয়া কেন লিখছি, কারণ প্রেজেন্ট টেন্স। কারণ নেতাজি সুভাষচন্দ্র ওয়াজ দ্য গ্লোরি অফ ইন্ডিয়া যদি লিখি, তাহলে আমাকে কোনো একটা ছেলে এসে জিজ্ঞেস করবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু ওয়াজ বলছিস কেন? এখন কি কোনো নেতাজি সুভাষচন্দ্র বসু কি আমাদের গর্ব গৌরব বোধ নয়? গৌরব করি না তাকে নিয়ে? কেন, সে কি কিছু, তার ব্যাপারে কি কিছু অন্য কিছু ইসে হয়েছে? এরা আমাদের সারা জীবন, প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম, সারা জীবন আমাদের কাছে এরা ভারতের গৌরব হয়ে থাকবে, কারণ এদের জন্যই আজকে আমরা স্বাধীন হয়েছি, ঠিক আছে? সুতরাং তাই এরা কোনোদিনও পাস্ট টেন্স ইউজ করা যাবে না, এদেরকে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। কিন্তু লেখার বেলায় কেমন করে লিখতে হয়, এই রুলগুলো কিন্তু ছোট ছোট তোমাদের এই ট্রান্সলেশনে দেখতে হবে। এর জন্য এই ভিডিওটা ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে নেতাজি সুভাষচন্দ্র ইজ দ্য গ্লোরি অফ ইন্ডিয়া, আমি যদি লিখে দিই নেতাজি সুভাষচন্দ্র বসু হয় ভারতের গৌরব, লেখাটা কেমন শুনতে খারাপ লাগছে না? নেতাজি সুভাষচন্দ্র বসু ইজ হয় ভারতের গৌরব, এরকম লিখলে হবে? একজন একজন দেশপ্রেমিক, একজন দেশাত্মবোধক মানুষের ব্যাপারে সম্বন্ধে লেখা হচ্ছে। মানে হচ্ছে কি বলবো, ন্যাশনাল ওয়াইডে যার খ্যাতি, ন্যাশনাল ওয়াইড না, ইন্টারন্যাশনাল ওয়াইড যার খ্যাতি, তার ব্যাপারে বলা হচ্ছে। তো এরকম হলো হয়, এগুলো ইউজ করা যাবে না। তাহলে কি লিখবো? দেখো লিখছি, দেখো শুরু করি প্রথম লাইনটা। বিশ্বাস করো, আমার সাথে সাথে তোমরাও কিন্তু এই ভিডিওগুলো দেখলে পরে আস্তে আস্তে তোমাদেরও কিন্তু বেঙ্গলি টু ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশনের একটা দক্ষতা ভালো চলে আসবে, ঠিক আছে? যেহেতু আমি দুটো কি তিনটে মেন দিয়েছিলাম, পিএসসি ক্লার্কেরও মেন দিয়েছিলাম এবং পঞ্চায়েত অ্যাকাউন্টস অফিসারের মেন দিয়েছিলাম, তাই ব্যাপারটা আমি একটু জানি। তাই আমি আশা করি তোমাদেরকে শেখাতে পারবো সেই ব্যাপারটা, যেটা আমি জানি, ঠিক আছে? যতটা আমি জানি আর কি। তাহলে আর ভুল হয়ে গেলে কমেন্টে বলবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব, অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। তাহলে নেতাজি সুভাষচন্দ্র হলেন ভারতের গৌরব। তাহলে গ্লোরি মানে কি, গৌরব, এটা তোমরা সবাই জানি আমরা, ঠিক আছে? তারপরের লাইনটা বলেছে, তাহলে আমাদের প্রথম লাইনটা হয়ে গেল। এরকম ছোট ছোট ট্রান্সলেশনই দেবে, ভাববে যে না, যে তো ছোট ছোট ট্রান্সলেশন দেবে। আরে ভাই, 1 ঘন্টায় 6টা টপিক লেখা, 15 মার্কসের ট্রান্সলেশন থোড়ি না বড় দেবে, 6-7 লাইন দেবে এখানে। ওই 6-7 লাইন লিখলেই তুমি একদম 15তে 15 দেয় না, তুমি 15তে মোটামুটি 50% মার্কস পেয়ে যাবেই যাবে। আর যদি খুব ভালো লেখো তাহলে 10 পাবে এখানে, ঠিক আছে? তাহলে নেতাজি সুভাষচন্দ্র হলেন ভারতের গৌরব। থ্রু আউট হিজ লাইফ হি ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া। থ্রু আউট হিজ লাইফ হি ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া। মানে থ্রু আউট হিজ লাইফ তার মানে কি, তার সারা জীবনে। তাহলে তার সারা জীবনে না লিখে যদি লিখি, তা তিনি আজীবন
তিনি আজীবন ভারতের জন্য সংগ্রাম করেছেন। শুনতে কেমন লাগছে না? একটু ভালো লাগছে না? একজন মনীষী সম্বন্ধে লিখছি। তিনি থ্রু আউট ইজ লাইফ, ঠিক আছে, তিনি আজীবন ভারতের জন্য থ্রু আউট ইজ লাইফ ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া। তিনি একটু ভাবছি কেন, একটু সুন্দর করে একটু কিছু লেখা যায় কিনা তার চেষ্টা করছি। থ্রু আউট ইজ লাইফ হি ফট ফর দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া। তিনি আজীবন, বা লিখতে তিনি তার গোটা জীবন, এরকম লিখতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আজীবনটা লিখলেই সুন্দর লাগছে। আজীবন ভারতের স্বাধীনতা জন্য, আচ্ছা অর্জনের কথা বলা যাবে না, ঠিক আছে, কারণ এখানে অর্জনের কোনো ইংলিশ ওয়ার্ড বলেনি। তাহলে তিনি আজীবন ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। একজন মনীষী সম্বন্ধে লিখছি, একজন দেশপ্রেমিকের সম্বন্ধে লিখছি, তাই করেছেন, হলেন, এরকম ভাবে ইউজ করবো, অর্থাৎ চলতি ভাষা আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে। এবার বলেছে, তাহলে সেকেন্ড লাইনটা হয়ে গেল। ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হি লেফট ইন্ডিয়া ইন ডিসগাইজ। ব্যাস, এতটা বন্ধু স্টপ থাকি, কেন অ্যান্ড দিয়েছি তারপরে। ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হি লেফট ইন্ডিয়া ইন ডিসগাইজ। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় দ্বিতীয় বিশ্ব যুদ্ধের চলাকালীন সময় তিনি, ডিসগাইজ মানে কি বলতো, ছদ্মবেশে, তিনি ছদ্মবেশে, ডিসগাইজের একটা সিনোনিম বলে দিই, ক্যামোফ্ল্যাগ, ঠিক আছে, তিনি ছদ্মবেশে ভারত ত্যাগ করেছিলেন, পাস্ট টেন্স, ঠিক আছে, অ্যান্ড ওয়েন্ট টু আফগানিস্তান, এবং ওয়েন্ট টু মানে ও আফগানিস্তানে জানলেন, আফগানিস্তানে পাড়ি দেন, ঠিক আছে। তখনকার সময় কি হতো, সমুদ্রপথেই মানুষ যাতায়াত করতো, অতটা প্লেনের চলাচল ছিল না। তবুও নেতাজি সুভাষচন্দ্র বসুর সময় আমরা যতটুকু খবর মানে ইতিহাস পড়েছি যে প্লেন ছিল, কিন্তু ট্রান্সলেশনের খাতিরে, সুন্দর করে লেখার ক্ষেত্রে না, তিনি ছদ্মবেশে ভারত ত্যাগ করেছিলেন এবং আফগানিস্তানে পাড়ি দিয়েছিলেন। তাহলে শুনতে মানে নাম্বারটা একটু বেশি পাওয়া যায়, ঠিক আছে। ছোট ছোট অনেক কিছু জিনিস তোমাদের আমি বলবার চেষ্টা করবো এবং তোমরা সেটা অবশ্যই শুনবে। পাড়ি দিয়েছিলেন, দেখো সব কটা কিন্তু আমি সাধু ভাষায় লিখছি, একজন যেহেতু মনীষী অর্থাৎ দেশাত্মপ্রেদক মানুষের কথা বলা হচ্ছে, ঠিক আছে, মানে প্যাট্রিয়ট পার্সন, ঠিক আছে। তাহলে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন ভারতের গৌরব, তিনি আজীবন ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। দেখো সবকটাই ছেন, ছিলেন, পাড়ি দিয়েছিলেন, পাড়ি দিয়েছিল, এরকম লেখা যাবে না। একটা চলতি ভাষায় একটা সাধু ভাষায় মিক্স করে দিলে নাম্বার কাটা যাবে, ঠিক আছে। প্রতিটা ট্রান্সলেশনের ওয়ার্ড টু ওয়ার্ড সাধু ভাষায় লিখতে হবে, ঠিক আছে, যেহেতু মনীষীর কথা বলা হয়েছে একজন, তাই জন্য। এবার হচ্ছে ফ্রম দেয়ার হি ওয়েন্ট টু জার্মানি, এবং সেখান থেকে ফ্রম দেয়ার, এবং সেখান থেকে ফ্রম দেয়ার, এবং বলা যাবে না, সেখান থেকে তিনি জার্মানিতে যান, জার্মানিতে পাড়ি দেন বা যান, যেহেতু একবার পাড়ি দেওয়াটা লিখেছি না, তাই এখানে আর পাড়ি দেওয়াটা লিখবো না,
সেখান থেকে সেখান থেকে না এইভাবে লিখবো না, দাঁড়াও চেঞ্জ করি। সুন্দর কথা লিখলে না তো ভালো নাম্বার দেবে। সেইখান থেকে তিনি জার্মানির উদ্দেশ্যে পাড়ি দেন। দেখো তো ভালো লাগছে কিনা। উদ্দেশ্যে রওনা দেন, রওনা দিয়েছিলেন, দেন না দিয়েছিলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্রম জার্মানি হি কেম টু ইস্ট এশিয়া অ্যান্ড টুক দ্য কমান্ড অফ এ লার্জ ইন্ডিয়ান আর্মি নেমড আজাদ হিন্দ ফৌজ। ফ্রম জার্মানি হি কেম টু ইস্ট এশিয়া, অর্থাৎ জার্মানি থেকে তিনি ইস্ট এশিয়া মানে পূর্ব এশিয়ায় আসলেন এবং টুক দ্য কমান্ড অফ এ লার্জ ইন্ডিয়ান আর্মি নেমড আজাদিন ফৌজ, এবং আজাদিন ফৌজ নামক বাহিনীর বা নামক একটি বিরাটীয় ভারতীয় বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেছিলেন, ঠিক আছে। করেছিলেন, যেহেতু এখানে টুক দ্য কমান্ড, টেক টুক, ঠিক আছে, তাই জন্য করেছিলেন, করেন না, করেছিলেন। তাহলে লেখাটা কেমন লিখবো? ফ্রম জার্মানি হি কেম টু ইস্ট এশিয়া, তিনি জার্মানি হইতে পূর্ব এশিয়ায় আসেন এবং took the command of a large Indian army named আজাদিন ফৌজ। আমি না ব্যাক রুট থেকে যদি চলি ভালো লাগবে না শুনতে। এবং আজাদিন ফৌজ নামক ভারতীয় আর্মির কর্তৃত্বভার গ্রহণ করেছিলেন, ঠিক আছে। যদি আমি লিখি না কর্তৃত্ব গ্রহণ করেছিলেন আজাদিন ফৌজ, ভারতীয় বাহিনী নামক আজাদিন ফৌজ, এরকম করে যদি লিখি শুনতে কেমন লাগছে? কিছু কিছু ট্রান্সলেশন না আমাদের ব্যাক ফুট থেকে চলতে হবে, ঠিক আছে, মানে পিছন থেকে আমাদের আনতে হবে। সোজা কথা চলতি ভাষায় বলতে গেলে পিছনের লেখাটাকে আগে নিয়ে আসতে হবে, সামনের লেখাটাকে পিছনে নিয়ে যেতে হবে। তাহলে ট্রান্সলেশনের পুরো মানেটা সুন্দর করে বোঝা যাবে। এই জন্য ব্যাক ফুট থেকে আমি নিয়ে আসছি লেখাটাকে। এবং তাহলে নাম্বারটা না একটু এনহান্স হয়, বুঝলে। আজাদ, আচ্ছা এরকম করে ডট মানে স্ল্যাশ দেবো, তাহলে লেখাটা ফৌজ। এবার ওটা ইনভার্টেড কমার মধ্যে আছে, তাহলে একটা ইনভার্টেড কমার মধ্যে রাখবো নামক, এই নেমড বলেছে না, এই যে প্রতিটা লাইনের টুকরো টুকরো করে মানে বার করছি কিন্তু, ঠিক আছে। নামক ভারতীয় ইন্ডিয়ান আর্মি, ভারতীয় ইন্ডিয়ান, তাহলে ভারতীয় আর্মির, তোমাদের কাজ হলো কমেন্টে আর্মিকে কি বলা হয়, তাহলে কমেন্টে তোমরা নিশ্চয়ই বলে দিয়েছো আশা করি। তাহলে আর্মি কিন্তু লেখা যাবে না, ঠিক আছে। তাহলে ভারতীয় আর্মি ইংরেজি বাংলা মানে কি? সৈন্যবাহিনী, ঠিক আছে। আর ক্যাভেলারি বলে দিলে পদাতিক বাহিনী, ঠিক আছে। কিন্তু এখানে আর্মি বলেছে, তো সৈন্যবাহিনীর কর্তৃত্বভার, ঠিক আছে, কর্তৃত্বভার গ্রহণ করেছিলেন। টুক বলেছে না, টুক দ্য কমান্ড, ঠিক আছে,
কর্তৃত্বভার গ্রহণ করেছিলেন, বা কর্তৃত্বভার গ্রহণ করেছিলেন যদি তুমি না বলো নেতৃত্ব গ্রহণ করেছিলেন, এটাও হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চলো তারপরে নেক্সট কি আছে, হিজ অবজেক্ট ওয়াজ টু ড্রাইভ অ্যাওয়ে দ্য ইংলিশ ফ্রম ইন্ডিয়া উইথ দ্য হেল্প অফ দিস আর্মি। তার মূল উদ্দেশ্য কি ছিল, সেই আর্মির সঙ্গে থেকে বা আর্মির সাথে নিয়ে ভারত থেকে ব্রিটিশদের তাড়িয়ে দেওয়ার ব্যাপার ছিল, তাহলে তাই তো। তাহলে লেখাটা কেমন লিখবো, হিজ অবজেক্ট ওয়াজ টু ড্রাইভ অ্যাওয়ে, ড্রাইভ অ্যাওয়ে মানে হচ্ছে এটা একটা ফ্রেজাল ভাব ইউজ করেছে, ঠিক আছে, ড্রাইভ অ্যাওয়ে দ্য ইংলিশ ফ্রম ইন্ডিয়া উইথ দ্য হেল্প অফ দিস আর্মি। তাহলে তার মূল উদ্দেশ্য না, হি মেন অবজেক্ট বলেছে, না 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 মেন অবজেক্ট বলেনি, হিজ অবজেক্ট, তাহলে তার অবজেক্ট, তার আমি চন্দ্রবিন্দু করে লিখতে পারি, আর হয়াকারে হার করে তাহারও লিখতে পারি, ঠিক আছে। আমি তাহার লিখবো না, তারই লিখছি, চন্দ্রবিন্দু দিচ্ছি, যেহেতু সম্মানীয় ব্যক্তি একজন, তাই চন্দ্রবিন্দু ইউজ করতে হবে। আমি আগেরটাতেও বলেছিলাম, তার উদ্দেশ্য ছিল, ছিল, ওই দেখো পাঁচ ল লাম, ঠিক আছে, ছিল, তার উদ্দেশ্য ছিল ভারত এই বাহিনীর সাহায্য, তার উদ্দেশ্য ছিল এই বাহিনীর সৈন্যবাহিনী আর লিখছি না, এই বাহিনীর সাহায্য নিয়ে ভারত থেকে, দাঁড়াও একটু লাইনটা দেখে নি, তার উদ্দেশ্য ছিল এই বাহিনীর সাহায্য নিয়ে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করা, বিতাড়িত করা, তাই তাহলে তার উদ্দেশ্য ছিল এই বাহিনীর সাহায্য নিয়ে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করা, তার উদ্দেশ্য ছিল এই বাহিনীর সাহায্য নিয়ে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করা, তার উদ্দেশ্য ছিল এই বাহিনীর সাহায্য নিয়ে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করা। হ্যাঁ, শুনতে খারাপ লাগছে না, বাহিনীর সাহায্য নিয়ে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করা, ঠিক আছে, ঠিক আছে, খারাপ লাগছে না। আস্তে আস্তে না প্র্যাকটিস যত করবো তত আমার লেখাটাও আস্তে আস্তে উন্নতি পাবে, ঠিক আছে, আশা করি তোমাদেরও হবে, প্র্যাকটিস করো, তোমরা নিজেদের যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারো। রেসপন্ডিং টু হিজ কল ইন্ডিয়ানস ইন লার্জ গ্রুপস জয়েন্ট, রেসপন্ডিং টু হিজ কল, তাহলে ইন্ডিয়ানস ইন লার্জ গ্রুপস জয়েন্ট, রেসপন্ডিং টু হিজ কল, তার ডাকাতে, না না তার ডাকাতে বলবো না, কলটা সুন্দর করে যদি লিখতে পারি, তার আহ্বানে, তার আহ্বানে দলে দলে এই বাহিনীতে যোগদান করেছিলেন, তার আহ্বানে, সুন্দর লাগছে আহ্বানে যদি কথাটা বলি, আহ্বানে দলে দলে, আচ্ছা, তার আহ্বানে দলে দলে ভারতীয়রা, কেন ইন্ডিয়ানস বলেছে, প্রতিটা লাইন কিন্তু পড়ে পড়ে বুঝতে হবে, ঠিক আছে, আর এটা তোমাকে 1 ঘন্টার মধ্যে 6খানা টপিক শেষ করতে হবে, তার মানে ভাবো এতটা সময় পাবো না আমরা, ঠিক আছে, অলরেডি 19 মিনিট 34 সেকেন্ড হয়ে গেছে এই ভিডিওটার লেন্থ, আমাকে একটা ট্রান্সলেশন 10 মিনিটে নামাতে হবে, ঠিক আছে, 10 মিনিটে তাহলে 6টা টপিক 60 মিনিট, না 8 মিনিটে নামাতে হবে, ঠিক আছে, কারণ 10 মিনিট 8 মিনিট শৈশবতেই টাইম চলে যায়, ঠিক আছে, তাহলে কতটা তাড়াতাড়ি লিখতে হবে, তার আহ্বানে দলে দলে ভারতীয়রা এই বাহিনীতে
যোগদান, আবার হাতের লেখাও খারাপ করা যাবে না, যোগদান করেছিলেন, সব পাস্ট টেন্স। শুধু এইটার বেলায় ইজ দ্য গ্লোরি কেন করলো তার ব্যাখ্যা আমি প্রথমেই বলে দিয়েছি, কিন্তু ঠিক আছে, বারবার আর বলছি না। টুডে দ্য ইংলিশ হ্যাভ লেফট ইন্ডিয়া, দ্য কান্ট্রি হ্যাজ বিকাম ফ্রি অ্যান্ড হিজ ড্রিম হ্যাজ বিন রিয়েলাইজড, বাট হোয়ার ইজ নেতাজি টুডে। বাহ, এই লাস্টের লাইনটা দারুণ বলেছে তো। টুডে দ্য ইংলিশ হ্যাভ লেফট ইন্ডিয়া, তাহলে দেখো হ্যাভ লেফট ইন্ডিয়া মানে কাজটা সবেমাত্র হয়েছে, তার ফল এখনো বর্তমান, যখন হ্যাভ প্লাস ভিত্রি বলে দেবে, ঠিক আছে, মানে অতীতটা সবেমাত্র হয়েছে, মানে এইভাবে বলতে চাইছে। তাহলে টুডে, তাহলে আজ, আজ টুডে, আজ ইংরেজরা ভারত আচ্ছা ছেড়েছে লেখা যাবে না, ছেড়েছে তাহলে তো ভুল হয়ে গেল, ছাড়িয়ে আছে, ভারত ছাড়িয়ে আছে দেশ, না সরি ভুল করলাম একটা, ছাড়িয়ে আছে করলে করিয়া ছিলেন বলতাম, তাহলে তো না না ছেড়েছে, ঠিক আছে ঠিক আছে। আজ ইংরেজরা ভারত ছেড়েছে এবং দেশ স্বাধীন হয়েছে। যদি বলতাম হইয়াছে, খাইয়াছে, তখন সব কটাতে এরকম ভাষা ইউজ করতাম, ঠিক আছে, হয়েছে। কিন্তু বাট হোয়ার ইজ নেতাজি টুডে, কিন্তু নেতাজি আজ কোথায়? নেতাজি আজ আমাদের মনে গো, নেতাজি আজ কোথায়? উত্তরে বলে দিচ্ছি, নেতাজি আমাদের সবার মনে। চলো লাস্ট কথাটা বলে আমি আজকে আমার ট্রান্সলেশনটা